নমস্কার, আমি অর্কদীপ। আজকে আমার সঙ্গে এমন একজন রয়েছে যার কথা শুনতে এই মুহূর্তে আমার প্রতিটা ছাত্রছাত্রী চাইছে। আমার সঙ্গে আজকে রয়েছে দীপ মোদক, যে এবছর নিটে 663 নম্বর পেয়েছে। দীপ, প্রথমেই অনেক শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা দীপ। এবং কেমন লাগছে এই মুহূর্তে? নমস্কার, আমি দীপ মোদক। খুবই ভালো লাগছে, খুব সবাই অনেক অভিনন্দন জানাচ্ছে, কংগ্রাচুলেট করছে। প্রথমবার এরকম একটা ফিলিংস আসছে, খুব ভালো লাগছে। প্রথমে দীপ, এত টেনশন নেওয়ার কিছু নেই, রিল্যাক্স হয়ে যায়, একটু চিল কর, কারণ তুই খুব ভালো রেজাল্ট করেছিস এবং এত টেনশন নেওয়ার মতো কোনো ব্যাপার নেই। আমরা একটু এমনি কথা বলবো, কারণ এখন আমার মনে হয় তোর কথা সবাই শুনতে চাইছে এবং আমার মনে হয় যে তোর থেকে অনেকে অনেক কিছু জানতে পারবে। তো আমি একটু পিছন থেকে শুরু করতে চাই, প্রথম থেকে বল, এই যে ডাক্তার হওয়ার প্ল্যানটা মাথায় এলো কবে, সেইখান থেকে যদি একটু বলিস। ক্লাস 11-এ ওঠার পরে এই প্ল্যানটা মাথায় আসে, ডাক্তার হব। আমি তখন থেকেই ছোটবেলা থেকেই সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা ছিল। যখন 8-9-এ পড়তাম তখন থেকেই সায়েন্সের মধ্যে একটা ভালো লাগতো, অঙ্ক ভালো লাগতো, লাইফ সায়েন্স ভালো লাগতো। তারপর 11-এ উঠে ঠিক করি সায়েন্স নেব। তারপরে পড়তে পড়তে একটা ইন্টারেস্ট হয়, তারপরে এই ডাক্তারে তোমার ভিডিওগুলো দেখতাম, আরও মোটিভেট হতাম, আরও তার ভালো লাগতো। তার সেখান থেকেই ডাক্তার হওয়ার একটা, তার ছোটবেলাতে যেরকম অনেকের মা বাবা ছোটবেলা থেকেই বলে যে তোকে ডাক্তার হতে হবে, এরকম তোর বাড়িতে কখনো বলেনি? আমরা সাধারণত গ্রামের দিকে থাকি, এই ভাবনা চিন্তাগুলোই কেউ করে না যে এখান থেকে কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার এরকম কিছু হতে পারবে। আমাদের ওখানে পড়াশোনা করো, কলেজে গিয়ে টিচার এইসব হোক, ডাক্তারি এগুলো নিয়ে খুব একটা ভাবনা চিন্তা করে না কেউ ওইদিকে। আচ্ছা, তোর মা বাবা কি করেন? আমার বাবা ফুল ব্যবসায়ী, আচ্ছা, আর মা বাড়িতে দর্জির কাজ করেন। আচ্ছা, তার অ্যাকচুয়ালি তো ডাক্তারি যে হবে, এই কিভাবে পড়তে হবে, এই চিন্তা ভাবনাগুলোই তো তার আসাটা একটু কঠিন, কারণ তোর ব্যাকগ্রাউন্ডে তোর পরিবারে সেভাবে কেউ ডাক্তারি যায়নি বা এতটা হায়ার স্টাডিজ সেরকম যায়নি। তো এই ব্যাপারে কেউ খুব একটা কিছু সাপোর্টও করতে পারেনি, কারণ নলেজও খুব একটা নেই ওইদিকে কারোর এই ব্যাপারে অতটা। তাই একটু কঠিন ছিল। তবে এখন অনলাইনে যে ইউটিউবে এত ভিডিও অ্যাভেলেবেল আছে, সেগুলো দেখে অনেক কিছু জানতে পেরেছি। অনলাইন একটা রেভলিউশন করেছে আর কি, নাকি? সত্যি, কারণ অনলাইন ছাড়া হয়তো কি করতে হবে, কি পড়তে হবে, সেটা একটা জানাটা একটা কঠিন ব্যাপার। যাক, এটা খুব ভালো ব্যাপার। আমরা এটাই ভাবি যে জেনারেলি আমরা সবসময় এটাই বলি যে রাজার ছেলে রাজা হয়, বা যেরকম এরকম ব্যাপার, এরকম একটা কথা চলে। বাট এই যে এইরকম একটা ব্যাকগ্রাউন্ড থেকে তুই উঠে এসেছিস এবং এরকম একটা রিমার্কেবল রেজাল্ট করেছিস, সেটা সত্যি অভাবনীয়। কারণ নিট একটা সর্বভারতীয় পরীক্ষা এবং দিনকে দিন এত কম্পিটিশন বাড়ছে। তোর ওয়েস্ট বেঙ্গল বোর্ড নাকি? হ্যাঁ, বাংলা মিডিয়াম। বাংলা মিডিয়াম হয়ে কি তুই, আচ্ছা, এটা তোর 1 বছর তুই ড্রপ করেছিস, উচ্চ মাধ্যমিক তুই কবে দিয়েছিলিস? 2022-এ। তো 2022-এ যখন উচ্চ মাধ্যমিক দিয়েছিলিস তখন কিভাবে, তখন কি নিটের প্রিপারেশন নিসনি সেরকম ভাবে? তারপরে নিটের আগে 2022-এ নিটের আগে 2.5 মাস মতো টাইম ছিল, তখন এনসিইআরটি বইগুলো তখন কিনি। তার আগেও জানতাম না এনসিইআরটি পড়তে হয়। আচ্ছা, তখনই এনসিইআরটি বইগুলো কিনি, বায়োলজিটাই কিনেছিলাম। আচ্ছা, তারপরে সেগুলো আস্তে আস্তে পড়তে থাকি। বেশ ভালো লাগতো, খুব সংক্ষিপ্তভাবে, খুব ভালোভাবে গুছিয়ে লেখা থাকতো বইতে, খুব ভালো লাগতো পড়ে। 11-12-এ তোর এনসিইআরটি বইটার নামটাই তুই জানতিস না? ওইদিকে সবাই বাংলা বই, মোটা বইগুলো ফলো করতো বোর্ডের জন্য। এনসিইআরটি পড়ে কি মনে হলো যে এনসিইআরটি পড়ে তোর এটা মনে হলো যে তোর কি অ্যানালিসিস হলো? যদি এনসিইআরটিটা যদি 11-এই জেনে যেতিস, 11-এই যদি এনসিইআরটি পড়তিস, তাহলে কি তোর বোর্ডের সমস্যা হতো নাকি হতো না? নাকি না, একদমই না। কারণ বোর্ডে আর নিটের বারবারই বলেছো তুমি, সবাই বলে সিলেবাস তো সেম, তাহলে অসুবিধা হবে কেন? কনসেপ্টটা আমি ক্লিয়ার করব, তারপরে কিছু কোশ্চেন সলভ করব, হয়ে যাবে। তার তোর যেটা মেন ব্যাপার হলো সেটা হচ্ছে যে যেহেতু তুই 11-12-এ জানতেই পারিসনি যে এনসিইআরটি বলে বই হয়, সেটা পড়তে হয়, সেইটার জন্য। আদারওয়াইজ তোর কি মনে হয় বোর্ড নিট তাহলে কিরকম একসাথে এটা সম্ভব না? অবশ্যই সম্ভব, একদম করা যেতে পারে, সম্ভব। তাহলে তুই বেসিক্যালি 1 বছর নিটের জন্য প্রিপারেশন নিয়েছিস।
তাহলে এই যে যারা বলে যে নিট খুব কঠিন পরীক্ষা, অ্যাটলিস্ট 4-5 বছর ধরে প্রিপারেশন নিতে হয়, লোকে নিয়ে যাচ্ছে বছরের বছর, বলে যে আমাকেও বলেছিল যে প্রথমে 1-2 বছরও পারবে না, অনেক কয়েক বছর 2-3 বছর দিবি তারপরে হতে পারে। আচ্ছা প্রথমেই সবাই এই কথাটাই বলে, প্রথমবারে কেউ নিট পায় না আমাদের এদিকে। আচ্ছা, সেখানে এটা তোর প্রথম অ্যাকচুয়ালি যে বছর তুই জানতে পেরেছিলি এনসিইআরটি এবং তুই 1 বছর প্রিপেয়ার করলি, তো কি করলি মানে 1 বছর ধরে কিভাবে প্ল্যান করলি, কিভাবে করলি, কিভাবে মানে নিজেকে রেডি করলি আর কি? প্রথমে এনসিইআরটি বইগুলো ভালো করে একবার হলেও প্রতিটা চ্যাপ্টার রিডিং করে দিয়েছি, সেটা বায়োলজি, ফিজিক্স। তুই বুঝলি কি করে? তুই তো বাংলা মিডিয়াম স্টুডেন্ট, মানে নাকি বুঝতে অসুবিধা হতো না? খুব একটা অসুবিধা, কারণ কনসেপ্টটা আমার বেশ ক্লিয়ারই ছিল, তাই পড়তে অসুবিধা হয়নি অতটা আমার। আচ্ছা, ইংলিশটা অতটা অসুবিধা হয় না আমার। সে বায়োলজির ক্ষেত্রে যদি বলি, এনসিইআরটি প্রথমে ধরো কোনো চ্যাপ্টার তুমি পড়াবে, এবার সেটার প্রথমে আমি আগে একবার রিডিং দিয়ে দিতাম, কী কী আছে কিছুটা হলেও বুঝলাম না বুঝলাম সেটা একবার রিডিং দিয়ে নিতাম, তারপরে তুমি পড়ালে বেশ অনেকটা ক্লিয়ার হয়ে গেল, তারপরে পড়ানোর পরে আমি আরেকবার ওটা পড়তাম, তারপরে কিছু কোশ্চেন সলভ করতাম, একদম ক্লিয়ার হয়ে যেত ব্যাপারটা। মানে ব্যাপারটা বেসিক্যালি হাতি ঘোড়া কিছু নয়, মোটেই না, কারণ প্রশ্ন ওই এনসিইআরটি থেকেই আসে এবং ওটা থেকেই সব কিছু করতে হয়। তো এটা তো গেল বায়োলজির কথা, কিন্তু যেটা নিয়ে সবাই ভয় পায় সেটা হচ্ছে ফিজিক্স, যেখানে তুই ফিজিক্সে 175 পেয়েছিস, তাই তো? 180-র মধ্যে, মানে একটা প্রশ্ন ভুল করেছিস, সেটা ভুল না করতে পারতিস হয়তো। তো এই যে ফিজিক্সে এত একটা রিমার্কেবল ব্যাপার, এটা কি করে, মানে ফিজিক্সের জন্য কি করেছিলিস? মানে ফিজিক্সে আমি স্যার ক্লাসে যা পড়াতেন সেগুলো আমি তখন ক্লাসে নোট করতাম না, অনেক ক্লাস তখন নোট করে, আমি পুরো তখন বুঝতাম পুরো ব্যাপারটা, তারপরে নোট করতাম। কনসেপ্টটাই মেন আমি মনে করি, কনসেপ্ট ভালো করে বুঝে গেলে তারপরে অনেক কিছু কোশ্চেন করবে, আরও কনসেপ্টগুলো ক্লিয়ার হবে, এইভাবে এগিয়েছিলাম, মানে কনসেপ্টেরও আমি জোর দিয়েছিলাম। মানে তুই ক্লাস নোট সেরকমভাবে নিতিস না? না, মানে তোর যেটা মেন বক্তব্য, তার মানে তুই ক্লাস শুনতিস ভালো করে, বোঝার উপর বেশি গুরুত্ব দিতাম। কারণ অনলাইনে আমার মনে হয় যে ওই ভিডিও তো এমনি থেকে যায়, কেউ যদি চায় তাহলে পরেও দেখতে পারে। কিন্তু এটা আমার মনে হয় একটা স্টুডেন্টরা ভুল করে, যে বারবার মানে ওই বারবার লিখতে যায়, তারপর একটা লাইন মিস হয়ে গেল বলে আবার রিপিট, মানে ওই ব্যাপারটাতেই হারিয়ে যায়। হ্যাঁ, সেটাতে হয়তো মানে কোথাও একটা ডিস্ট্রাক্টেড হয়ে যায়। হয়ে যায়। মা বাবা খুশি? খুব খুশি, হ্যাঁ খুব খুশি। কি বলছে যখন প্রথম তোর নাম দেখলো, তোর র্যাঙ্ক দেখলো, কি বলছে? রেজাল্ট যখন দেখি তখন আমার পাশে মা ছিল। আচ্ছা, যেই রেজাল্টটা দেখি মা মানে এত খুশি হয়েছে, সঙ্গে সঙ্গে আশেপাশে পাড়া প্রতিবেশীদের, ওই রাত তখন 11টার মতো বাজে, তখন জানাতে চলে গেছিল, এতটা খুশি। আচ্ছা, তখন মোটামুটি ওই দিন রাত 1টা-2টো অবধি সব ফোন করেছি স্যারদের, সবাইকে, রিলেটিভস, খুব খুশি সবাই। এটা একটা অদ্ভুত খুশি না? বিশেষ করে তুই পরিবারের প্রথম ডাক্তার, এবং যাই বলি এখনো অবধি ডাক্তারি ব্যাপারটাকে, ডাক্তারি প্রফেশনটাকে আমরা এখনো অন্য নজরে দেখি। লোকে এখনো ডাক্তার বলতে একটা সেই অরাটা রয়েছে। এবং তবে সত্যি মানে আমাদের পক্ষে তো অনেকটা ইজি, কারণ আমরা ধর অনেকটা কলকাতার কিছুটা কাছাকাছি থেকেছি বা অনেক গাইডেন্স পেয়েছি, যদিও আমার বাড়িতে কেউ ডাক্তার নেই, কিন্তু তুই যেরকম বললি যে তোর মা বাড়িতে কাপড়ের কাজ করতো বা বাবা, মানে বেসিক্যালি তুই একেবারে মানে মানে কোনো গাইড ছাড়া এই যে মানে কি বলবো, মানে এই যে ভিতর থেকে এই যে মোটিভেশন, এই যে একটা বছর তুই কন্টিনিউ, দেখ তুই 663 পেয়েছিস, মানে আমি মনে করি যে তোর মধ্যে পুরো পোটেনশিয়াল ছিল, তুই চাইলে আরও বেশি পেতে পারতিস, হয়তো তুই কিছু ছড়িয়েছিস। কিন্তু আমি সবসময় এটাই বলি যে এগুলো খুব একটা ম্যাটার করে না, কারণ আলটিমেটলি তুই একটা ভালো মেডিকেল কলেজেই পড়বি, ঠিক আছে, এবং সবাই মোটামুটি কম বেশি একই রকম শিখবে, সেটা যাই হোক। কিন্তু এই যে 1 বছর যখন তুই প্রথম বছর পেলি না, তুই বলছিলিস যে অনেকে বলছে যে প্রথমবারে তো হয় না, তো 1 বছর ধরে এই মোটিভেশন কি করে মানে ধরে রাখা সম্ভব হলো? আমার গোলটা আমার কাছে ক্লিয়ার ছিল একদম, যে আমাকে এবার করতেই হবে। এবার সেইভাবে আমি আগেরবার নিটে যে মিস্টেকগুলো করেছিলাম, টাইম ম্যানেজমেন্টে কিছু প্রবলেম হয়েছিল, এনসিইআরটিটা আগে কোনোদিন পড়িনি, 2-1বার রিডিং দিয়েছিলাম জাস্ট, এনসিইআরটিটা ভালো করে পড়া, কোশ্চেন সলভিং সেই অ্যাকুরেসিটা ছিল না, সেইগুলোর উপর কাজ করেছিলাম, ভালো করে সময় দিয়েছিলাম, দিয়ে লাস্টে এই রেজাল্টটা আসলো। অফলাইন ইনস্টিটিউটেও কি কোনো অ্যাটাচ ছিলিস তুই? অফলাইন অফলাইন মানে তো পুরোটাই অনলাইন? তার মানে এই যে এখন লোকে বলে যে অফলাইন একটা প্রয়োজন, মানে সেটা তুই বলছিস যে অতটাও প্রয়োজন নয়? আমার ক্ষেত্রে সেটা প্রয়োজন হয়নি। তুই মানে মক টেস্ট কিভাবে দিতিস?
মক টেস্ট অনলাইনে যেগুলো আমাদের ব্যাচে হতো সেই মক টেস্টগুলোই দিতাম। হুম। আর নিটের আগে কিছু মক টেস্ট আমি ওখান থেকে জোগাড় করে আমি মক টেস্ট দিতাম বাড়িতে বসে বাড়িতে বসে ওএমআর আমি কিছু বের করে নিয়েছিলাম প্রিন্ট আউট করে, যে ওগুলো আমি বাড়িতে টাইম ধরে ধরে দিতাম। আমি একটা কথা সবসময় বলি যে অ্যাকচুয়ালি মানে ইনস্টিটিউট, টিচার এগুলো সব সেকেন্ডারি জিনিস। একটা ছেলে বা মেয়ে যদি চায় আমি ডাক্তার হব, তাহলে সে ঠিক খুঁজে নেবে সেই রাস্তা। নিজের উপর কনফিডেন্স থাকতে হবে আগে। কারণ ধর আমি তোকে একটা পরীক্ষা নিলাম, পরীক্ষা দিল, কিন্তু এবারে একটা ছেলে সেই কোশ্চেনটাকে প্রিন্ট করে বাড়ি বসে আবার পরীক্ষা দিচ্ছে এবং ডেডিকেটেডলি থাকছে, কি মিস্টেক করলো সেগুলো অ্যানালিসিস করছে, এগুলো তো কেউ বলে না। না, এইগুলো নিজেরা করে একটা স্টুডেন্ট, এবং যে এগুলোই করে জরুরি। কোথায় ভুল হচ্ছে সেগুলো আমি অ্যানালিসিস করব, যাতে পরবর্তীকালে সেই ভুলগুলো না হয়। এগুলোই বেশ জরুরি সব থেকে আমি মনে করি। মক টেস্ট দেওয়া, যত বেশি টেস্ট দেবে তত আমি মনে করি আরো ভালো হবে। তুই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলিস পুরো 1 বছর ধরে। হ্যাঁ, এটা কি আগে 2 মাস মতো অফ ছিল। অফ ছিল, কিন্তু তুই মোটামুটি সারা বছরই সোশ্যাল মিডিয়াতে ছিলিস, ফেসবুক, ইনস্টাগ্রাম। হ্যাঁ, তো এটা তো সবাই জানতে চায় যে সোশ্যাল মিডিয়াও করবে, সবই করবে, আবার ভালো রেজাল্টও করবে। এটা তুই এ ব্যাপারে কি বলিস, মানে তুই কি করে ম্যানেজ করলি? মানে আমার তো মনে হয় সোশ্যাল মিডিয়া একটা ডিস্ট্রাকশন। অবশ্যই, তো আমি আমার লিমিটটা জানতাম। আমি কি কত দূর কি করব, মানে পড়তে সবসময় পড়তে আমার খুব একটা ভালো লাগে না। একটু ইউটিউবে গেলে কিছু গান শুনলাম, একটা মুভি দেখলাম, মাঝে মাঝে একটু রিল্যাক্স হলাম, ফ্রেশ হলাম, কিছু কখনো বন্ধুদের সাথে একটু আড্ডা দিলাম। এগুলোর মাঝে আমার ক্ষেত্রে এটা বেশ ভালোই কাজ করেছে। আচ্ছা, তার মানে সোশ্যাল মিডিয়া থেকেও তুই লাস্ট 2 মাস অফ হয়েছিলিস? হ্যাঁ। সেটা কি মানে অফ হয়েছিলিস মানে কি ডিঅ্যাক্টিভেট করে দিয়েছিলিস নাকি মাঝে মাঝে? পুরো ডিঅ্যাক্টিভেট করে দিয়েছিল, মানে তখন আমি পুরো ফোকাসটা ওই 2 মাস পুরো এই নিটের উপরে দিতে চাই। লাস্ট 2 মাস কি করলি, মানে কি করেছিস লাস্ট 2 মাস? প্রচুর কোশ্চেন সলভ করেছি, মক টেস্ট দিয়েছি, এনসিইআরটি বায়োলজির ক্ষেত্রে রিপিটেডলি রিভাইজ করেছি। তোর কি মনে হয় যে ধর কেউ মানে মেন জিনিসটা কি, ধর ধর যেরকম ধর তুই আমার ক্লাস করতিস, তাহলে একটা ধর আমার থেকে একটা ক্লাস টপিক তুই শুনলি, ওইটাই আবার শোনা কি যুক্তিযুক্ত, নাকি এবার জাস্ট কোশ্চেন সলভ করা, মানে কি, মানে তুই জাস্ট বল। মনোযোগ দিয়ে ক্লাসটা শুনবো, তাহলে বুঝলাম, হয়তো পুরোটা বুঝতেও পারলাম না, এনসিইআরটি পড়লাম আমি বারবার, একবার দুবার পড়লাম, তারপরে কোশ্চেন সলভ করলে তখন আরো কনসেপ্টটা আরো ভালো ক্লিয়ার হবে। যত কোশ্চেন করব আমার তত আরো ভালো কনসেপ্টটা ক্লিয়ার হতো। মানে মেন হচ্ছে এমসিকিউ বেশি করে করতে হবে। আমি ওটাই বেশি করতাম, কারণ ক্লাস 10 বার শুনে খুব একটা লাভ নেই। আমি যেটা বারবার বলি, পরীক্ষাতে এমসিকিউ করতে হবে আমাকে, পরীক্ষাতে এমসিকিউ করতে হবে, তাহলে একটা মানে খুব একটা আনকমন ব্যাকগ্রাউন্ড থেকে একটা বাংলা মিডিয়ামের ছেলে, যে 11-12 এনসিইআরটির নাম শোনেনি, সে 1 বছর এনসিইআরটি পড়ে নিটে পেলো, একটা খুব ভালো নম্বর পেলো, এবং এটা পাওয়া সম্ভব। মেন হচ্ছে তার মানে বলছে যে এমসিকিউটা কিন্তু প্রথম থেকে ওটাকে লোকে ইগনোর করে দেয়। আমার মনে হয় লোকে বারবার ভিডিওর দিকে দেখতে চায়, যে এই ভিডিওটা এই টিচারের থেকে শুনে নিলাম, এর থেকেও একবার শুনে নি, ওর থেকেও একবার শুনে নি। আমার মনে হয় এটা একটা ভুল, কারণ আলটিমেটলি দিনের শেষে আমার মনে হয় প্রত্যেকে কম বেশি একই রকম পড়ায়। কেউ একটু ভালোভাবে পড়ায়, কেউ একটু, কিন্তু তথ্য একই থাকে মোটামুটি কম বেশি। কিন্তু ওইগুলোর পিছনে বেশি গিয়ে থেকে তুমি কনসেপ্ট ক্লিয়ার করে নাও, তারপরে নিজের মতো এমসিকিউ প্র্যাকটিস করো, ম্যাক্সিমাম এমসিকিউ প্র্যাকটিস। আগেরবার যেমন আমার প্রবলেম হয়েছিল পরীক্ষায়, বায়োলজির পেছনে 1.5 ঘন্টা দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এবার বায়োলজি প্লাস কেমিস্ট্রি দুটো 1.5 ঘন্টায় কমপ্লিট করে ফেলেছি। টাইম ম্যানেজমেন্ট কি করে মানে ম্যানেজ করলি, কিভাবে ভেবেছিলিস? আমি বায়োলজিটার জন্য ম্যাক্সিমাম 30 মিনিট, মানে বোটানি জুলজি মিলিয়ে 30 মিনিট, 30 মিনিট, কেমিস্ট্রিটার জন্য 50 মিনিট মতো, আর বাকি টাইমটা ফিজিক্স, তারপরে বাকি 1 ঘন্টা মতো ফিজিক্স, 1 ঘন্টা। মানে তুই শুরু করতিস কি দিয়ে? বায়োলজি দিয়ে। আর তুই কি ভাববি যে 30 মিনিট হয়ে গেলে এবার যদি শেষ না হয় তাহলে কি করবি? চলে যাবি, মানে তুই থামবি না, মানে তুই এটা ভেবেছিস যে 30 মিনিট আমি বায়োলজিতে দেবো। এবার পরীক্ষাতেও যেমন কোনো প্রশ্ন আটকে গেল, ওখানে স্টিক করে থাকেনি, পরেরটাই চলে গেলাম। এবার অনেক পরপর 2-3টা আটকে গেল, একদম পরেরটাই চলে গেলাম, মানে টাইম নষ্ট করা যাবে না। তারপরে আবার ওগুলোতে ফিরে আসলাম। পরে আমার কাছে 40 মিনিট মতো টাইম ছিল, অল্প কটা কোশ্চেন ছিল, ওগুলো তারপরে করলাম। এইটা আমি রিপিটেডলি বলেছি, এবং আমি সবসময় এটাই বলতাম যে যারা অ্যাকচুয়ালি এগুলো শুনবে, আমি মনে আছে তোদেরকে এটাও বলতাম যে লাস্টের দিকে ফুল সিলেবাস মক টেস্ট দে, আর মানে পড়ে লাভ নেই কোনো, মক টেস্ট দে, এবার যেটা পারলি না সেটা তুই থিওরিটা একবার দেখে নে। আর পরীক্ষার সময় আমি বারবার বলতাম যে
তুই নিজে ঠিক করে নে যে আমি এত মিনিট দেবো, এবং যদি ওটা হয়ে যায় তাহলে আমি পরের সাবজেক্টে চলে যাব, এবং একটা কোশ্চেন আমি দাঁড়াবো না। না, এবার এই কথাগুলোই বারবার বলা হয়। অ্যাকচুয়ালি মানে তুই যেটা বললি এইটাই একজন সাকসেসফুল ক্যান্ডিডেটের সাথে একজন আনসাকসেসফুলের পার্থক্য করে দেয়। তো আমি এটাই সবসময় বলি যে মানে স্ট্রিক্ট, এই যে পরীক্ষার লোকে একটা কোশ্চেনে 15 মিনিট কাটিয়ে দিল, ব্লান্ডার হয়ে যাবে। ওখানেই শেষ। এরপরে কি প্ল্যান? এখন কাউন্সিলিং তো দেরি আছে, এখন কি করছিস? বেড়াতে টেড়াতে যাচ্ছিস কোথাও? হ্যাঁ, বেড়াতে গিয়েছিলাম। কোথায়? মাসির বাড়ি, পিসির বাড়ি, আবার যাবো সামনে। আর তুই বাইরে বেড়াতে গেছিস কোথাও কখন? খুব দূরে? ছোটবেলায় পুরীতে গিয়েছিলাম একবার। আর কোথাও যাসনি? না। এবার ডাক্তার হবি, বিদেশ যাবি, না আমার নিজেরই মানে তোর কথা ভাবতে গিয়ে আমার নিজেরই খুব মানে চোখে জল চলে আসছে। আমি ভাবছি আর কি যে একটা ছেলে যে এরকম একটা জায়গা থেকে করে এবং যে কখনো বাইরে বেরোয়নি, মানে যাই হোক, এবার তো তুই একটা বড় একটা কমিউনিটির মধ্যে ঢুকে যাবি। এবং কি প্ল্যান ডাক্তারিতে? কি প্ল্যান ডাক্তারিতে? কি করার ইচ্ছা? এখন তো এমবিবিএস কোর্সটা করব। এখন আমি ওই বিষয়টা ডাক্তারি ব্যাপারটা তুই বুঝিস নাকি এখানেও তুই জানিস না? যেরকম জানতিস না 11-12 এনসিইআরটি, নাকি এখন ভাবিস যেরকম ছোটবেলায় আমাদেরকে যখন প্রশ্ন করা হতো যে কিসের ডাক্তার হতে চাও, যেরকম এবারও আমি একজনকে শুনলাম, একজন বলছিল যে আমি এমবিবিএস করে তারপরে আমি কার্ডিওলজিস্ট হবো। এমবিবিএস করে কার্ডিওলজিস্ট হওয়া যায় না। তুই কি এই ব্যাপারটা তোর কাছে ক্লিয়ার যে কি করে মানে তোর কি ইচ্ছা? যেমন আমার ছোটবেলায় জিজ্ঞাসা করতো কি, আমি বলতাম নিউরোলজিস্ট। কিন্তু নিউরোলজিস্ট হতে হলে কি করতে সেটা কিন্তু আমার আইডিয়া ছিল না। আমারও নেই। তোর কি এমনি কি সেই কি ইচ্ছা? কার্ডিওলজিস্ট, রিলেটেড কিছু, নিউরোলজি, ব্রেন। কেন নার্ভাস সিস্টেম ভালো লাগে? হ্যাঁ, বেশ ইন্টারেস্টিং লাগে আমার। নিউরোলজিস্ট হতে গেলে আগে এমবিবিএস করতে হবে, তারপরে এমডি করতে হবে মেডিসিনে, তারপরে ডিএম করতে হবে নিউরোলজিতে। আর লম্বা প্রসেস যদি নিউরোলজিস্ট হতে চাস। বাট যদি হতে মানে যদি তোর মতো স্টুডেন্ট যদি লেগে থাকে তাহলে হবে। যে মেডিকেল কলেজে, কোন মেডিকেল কলেজে কলকাতা মেডিকেল কলেজ কাউন্সিলিং হবে, মানে তোর ফার্স্ট প্রেফারেন্স কি? কলকাতা মেডিকেল কলেজ। কলকাতা মেডিকেল কলেজ কেন? আর কিছু? আর কিছু আমার মাথায় এমস একবার এসেছিল চিন্তা ভাবনা, কল্যাণীটা। তারপরে খোঁজ খবর নিয়ে জানলাম যে কলকাতা মেডিকেল কলেজটাই বেটার হবে ওটার থেকে আপাতত। অ্যাকচুয়ালি এখানেও না বেটার আমার ওয়ার্স এইসব কোনো শব্দ নেই। আলটিমেটলি এই যে মেডিকেল এডুকেশনের যে পড়াশুনো, সেটা নিয়ে আমি অ্যাটলিস্ট খুব একটা স্যাটিসফাইড নই। যেরকমভাবে পড়ানো উচিত সেরকমভাবে হয় না। তুই যে এইরকম পড়ে আসিস না, তুই দেখবি তোর এক্সপেকটেশন ম্যাচ করবে না গিয়ে, সেটা যে কোনো কারণেই হোক। কিন্তু আমার মনে হয় যে তাই ওইগুলো ম্যাটার করে না, যে কে ভালো কে খারাপ, ঠিক আছে, এগুলো ম্যাটার করে না। তবে যেহেতু মানে আমার কলেজ মেডিকেল কলেজ না, আমাদেরকে যখন বলতো যে কোন মেডিকেল কলেজে পড়ো, তখন আমরা বলতাম মেডিকেল কলেজে পড়ি। বলতো কোন মেডিকেল কলেজ? বলতাম মেডিকেল কলেজ, আর কিছু নেই। সো ইটস আ ব্র্যান্ড, ঠিক আছে। মানে আমরা সবসময় বলি এটা যে মানে অনেক কিছু আছে, তো মেডিকেল কলেজ বলতে এখন ওই 88 কলেজ স্ট্রিট এবং যার বয়স 188 বছর, যেখানে তুই যখন ঢুকবি, তুই যখন হাঁটবি, তুই ওই জায়গাটা দেখতে পাবি যেখানে হয়তো প্রথম অ্যানাটমি ডিসেকশন হয়েছে ভারতবর্ষে, যেখানে প্রথম ওটি হয়েছে, প্রথম ডেলিভারি হয়েছে, ইডেন বিল্ডিং, হ্যাঁ ইডেন বিল্ডিং, ডেভিড হেয়ার ব্লক, তারপরে যেটা এমসিএইচ এর যে আইকনিক বিল্ডিং, যেখানে দেখবি সপ্তপদীর শুটিং হয়েছিল। তো এই পুরো ব্যাপারটা মেডিকেল কলেজের মধ্যে একটা মানে একটা গায়ে কাটা দেওয়ার মতো একটা ব্যাপার আছে। বাকি তো ঠিক আছে সব, বাট ওই আর কি মেডিকেল কলেজ। আদারওয়াইজ আমি মনে করি যে মেডিকেল কলেজ যদি যাস, এখানে যেরকম 11-12-এ একটা ভুল করেছিস যে এনসিইআরটিটা তুই জানিস নি, যদি জানতিস তাহলে কিন্তু আমার মনে হয় যে অন্যরকম হতে পারতো জীবন। যাই হোক, তাতে হয়তো আমি আর তুই এখানে বসতে পারতাম না। এভরিথিং হ্যাজ সাম রিজন। কিন্তু আমি একটা কথা তোকে বলে দিই যে মেডিকেল কলেজে সবসময় মাথায় রাখবি একটা জিনিস, যবে থেকে যাবি, যে তোর সব থেকে বড় টিচার কে হতে চলেছে। মেডিকেল কলেজে, হ্যাঁ, তো মেডিকেল কলেজে গেলি তো সব থেকে বেস্ট টিচার কে হবে? তুমি যদি পড়ো তাহলে? একদমই নয়, এগুলো তো বলিসই না। লোকে আবার যেরকম ওই কাব্যার মতো ভাববে তোকে আমি কিছু দিয়েছি বলে বলছি, এলে একদমই বলিস না। ইউর বেস্ট টিচার, যেটা অ্যাডভান্টেজ একটা, মানে কেউ বাজে পড়াতে পারে, ভালো পড়াতে পারে, কিন্তু একজন তোকে কখনো বিট্রে করবে না, যার থেকে তুই সব থেকে বেশি শিখতে পারবি, সেটা হচ্ছে পেশেন্ট।
আমাদের কেউ গাইড করেনি, সেই জন্য আমরা ভুল করেছি। এটা আমি তোকে বলতে চাইছি প্রথম থেকেই, তুই একজনের থেকেই শিখতে পারবি, সেটা হচ্ছে পেশেন্টের থেকে। তোকে পেশেন্টের পাশে গিয়ে পড়ে থাকতে হবে। তুই দেখবি কেউ যাচ্ছে না, তুই দেখবি তুই যখন একটা মেডিকেল কলেজে দেখবি সবাই ইউটিউব ভিডিও বানাচ্ছে, রিল বানাচ্ছে, এইসবই করবে বা বই পড়বে, লাইব্রেরি যাবে, কিন্তু যেটা করবে না সেটাই পার্থক্য তৈরি করবে। তুই যদি প্রথম থেকে তুই বই পড়তে হবে না, তোকে তুই বই ফই অত পড়ে লাভ নেই কোনো। তুই পেশেন্টের কাছে পড়ে থাকবি, পেশেন্ট দেখবি এবং ওখান থেকে কিছু শেখার চেষ্টা করবি। বাড়ি এসে তারপরে ওই জিনিসটা একবার বই থেকে চোখ বোলাবি। তুই দেখিস যে তুই বাকিদের থেকে অনেকটা আলাদা হবি। পেশেন্টের থেকে বড় শিক্ষক কেউ নেই, বুঝতে পারলি? এখানে ওই ভুলটা করিস না, যে ভুলটা আমি করেছি, আমার মতো অনেকে করেছে। বাট পেশেন্ট ইজ দ্য বিগেস্ট টিচার, যেটা আমরা এখন বুঝতে পেরেছি, অনেক বছর পরে গিয়ে বুঝতে পেরেছি। প্রথম দিকে আমাদের প্রথম দিকে একটা বড় বড় বুক লিস্ট দিত, এই বলতো এই পড়ো, এই লেকচার হল, টিউটোরিয়াল, পরীক্ষা, এইসবই চলছে। এইসব করতে গিয়ে আলটিমেটলি আমরা পেশেন্ট ব্যাপারটা থেকেই দূরে চলে যাই। আলটিমেটলি তো পেশেন্ট, তুই ডাক্তার হচ্ছিস মানে তোকে একজনকে সুস্থ করতে হবে। যে প্রশ্নটা সবাই করে সেটা করি। দুটো খুব ক্লাসিক প্রশ্ন আছে, একটা হচ্ছে কত ঘন্টা পড়তিস। এই টাইমিংটা আমি ছোটবেলা থেকেই প্রশ্নটা অনেকে করে, যখন মাধ্যমিকের পর থেকেই সবাই এই প্রশ্নটাই করতো আমাকে, কত ঘন্টা পড়ি, সারাদিন কি পড়িস তুই? একদমই না, সারাদিন পড়ি না। আগে তো আমি দিনের বেলা পড়তাম, রাতে আমি 10টা বাজতো ঘুমিয়ে পড়তাম, মানে 10টার বেশি ক্লাস 12 অব্দি 10টার উপরে আমি পড়িনি। তারপরে নিট আসলো, তখন একটু চাপ বাড়লো, তখন একটু পড়তাম বেশি। তার টাইমিংটা ম্যাটার করে না আমি মনে করি। আমার একটা রুটিন থাকতো ডেলি, আমি বানিয়ে রাখতাম, ওই রুটিন অনুযায়ী পড়তাম। আমার এই জিনিসটা এই টপিকটা আমাকে আজকে কভার করতে হবে, সেই রকম আমি পড়তাম। কখনো একটু টাইম লাগতো বেশি, কখনো তাড়াতাড়ি হয়ে যেত, এইভাবেই করতাম। এখানে তো টাইমের কোনো ব্যাপারই নেই। তুই একটা জিনিস পড়বি, তোর পড়তে যদি 8 ঘন্টা লাগে 8 ঘন্টা পড়বি, যদি 8 ঘন্টা লাগে 8 ঘন্টা পড়বি। কোনো জিনিস আমি যদি 2 ঘন্টায় বুঝছি, কেউ 3 ঘন্টায় বুঝছে, কেউ 1 ঘন্টায় বুঝে যাচ্ছে, সেটা যার যার নিজের উপর ব্যাপার, যার উপর নির্ভর করবে। সেটাই। দ্বিতীয় প্রশ্ন, যেটা আর একটা খুব বিখ্যাত প্রশ্ন করা হয়, কোথায় যাবি? বিদেশে যাবি না গ্রামে গিয়ে চিকিৎসা করবি? আমার গ্রামেই অবশ্যই থাকবো। গ্রামেই থাকবি? শিওর? এই কথা তো সবাই বলে। একদমই। পরে তো সে কথা আর কেউ রাখে না, লোকে বলে। আমি গ্রাম থেকে, একদম গ্রামের ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমি ওখানেই থাকতে চাই, ওখানেই সবার সেবা। যাবি না বাইরে? না। এটা কি এমনি বলছিস কথার কথা না সত্যি কথা? সেটা পরে মিলে দেখা যাবে, সময় কথা বলবে নাকি? তবে গ্রামেই থাকিস আর শহরেই থাকিস, খুব ভালো করে শিখতে হবে। কারণ ডাক্তারি জিনিসটা খুব ডাইভার্স জিনিস। মানে তো তুই একরকম পড়লি, পেশেন্ট যে সেই রকম সিমটম নিয়ে তোর সামনে আসবে এরকম কোনো ব্যাপার নেই। পেশেন্ট মাল্টিপল অন্যরকম, বইতে লেখা নেই এরকম কোনো একটা সিমটম নিয়ে আসতে পারে। সেই জন্যই প্রথম থেকে বলছি, বইয়ের থেকে বেশি ভরসা তুই পেশেন্টকে করবি। কারণ বইতে এরকম কিছু লেখা নেই যেটা পেশেন্ট হয়তো নিয়ে আসছে। তুই যদি পেশেন্ট দেখতে পারিস 5 বছরে, আমি মনে করি একটা ডাক্তার তত বেটার হয় যত সে পেশেন্ট দেখে। মানে যে যত বেশি পেশেন্ট দেখেছে সে তত বেশি এক্সপিরিয়েন্সড। তাই ধর 5 বছরে তোর কোনো বন্ধু ধর সারা 5 বছর মিলিয়ে 50 জন পেশেন্টকে দেখেছে, তুই হয়তো 5 বছর মিলিয়ে 500টা পেশেন্টকে দেখেছিস। অবভিয়াসলি তুই তার থেকে যে কোনো সময় বেটার হবে। মার্কস কি পেলি না পেলি এগুলো ম্যাটারই করছে না। যখন তুই আলটিমেটলি বেরোবি, ফিল্ডে নামবি এবং তুই যখন পেশেন্ট দেখা শুরু করবি, দেন অবভিয়াসলি উইল বি মাচ সুপ্রিম, অনেকটা উপরে থাকবি যে 50টা দেখেছে 500টা দেখেছি তার থেকে। না, আমি চাই যে তুই এবার একটু বেড়াতে ফেরাতে যা, একটু বাইরে টাইরে যা, তারপর ডাক্তার হবি, তারপর বিদেশে যাবি, বিদেশ থেকে আবার তো বলছিস গ্রামে এসে চিকিৎসা করবি। যদি পড়াশোনার জন্য যেতে হয় সেটা যাব। এই 1 বছরে কখনো ভয় লাগেনি যে যদি না পাই কি হবে, যদি আবার এবার না পাই বাড়ি থেকে? আমার কিছু মনে হয়নি। আমি প্রথম থেকেই আমার কনফিডেন্স ছিল যে হবে, আমার কনসেপ্ট ক্লিয়ার আছে। আমি যদি একটু এই কিছু টেকনিক্যাল জিনিসের উপর নজর দিই, আমার হয়ে যাবে। তুই মক টেস্টে 650 পেয়েছিলিস কখনো? কোনো মক টেস্টে 638 হাইয়েস্ট হয়েছে। 650 কখনো পাসনি? আর 600 নিচেও তো পেয়েছিস অনেকবার। হ্যাঁ, 500 ঘরেও পেয়েছিস। প্রথম দিকের মক টেস্টগুলোতে 580 70 এরকম উঠতো। তারপরে যত সময় যেতে থাকে তত 600-এর উপরে ওঠে। তো নার্ভাস লাগেনি কখনো যে যদি না হয়? মানে কি মনে হতো যদি না পাই তাহলে কি করব?
না পাই আরেকবার দেবো। না তোর কোনো প্ল্যান বি নেই? না, ডাক্তারই হতে হবে, একদম আর কোনো অপশন নেই? এবং তুই কনফিডেন্ট ছিলিস যে বছর হয়ে যাবে? হয়ে যাবে। আমাদের তরফ থেকে একটা ছোট্ট গিফট আছে, পরে আবার দেখা হবে। জানি না তুই মিষ্টি খেতে ভালোবাসিস কিনা, আমি কিন্তু মিষ্টি খেতে খুব ভালোবাসি। এর মধ্যে অনেক রকমের মিষ্টি আছে, তুইও খাস, বাকিদেরও খাওয়াস। চকলেট ভালোবাসিস কি? হ্যাঁ, এটা তোর জন্য। থ্যাঙ্কস দাদা। আর এটাও আপাতত একটা ঘড়ি, কারণ সময় সবসময় দেখার প্রয়োজন হয় আমাদের। কারণ তুই যে বললি যে সময় প্রমাণ করবে যে তুই কি, তা সেই উপলক্ষে এই ঘড়ি। অল দ্য বেস্ট। খুব আমার বক্তব্য যে খুব এই যে তোর এখন অ্যাটিটিউডটা রয়েছে, এইটা ধরে রাখিস। আমরা অনেক সময় জীবনে কিছু সামান্য সাফল্য পেয়ে গেলে আমরা মাটির ওপরে চলে যাই, ঠিক আছে? সেটা কখনো করিস না। সবসময় মনে রাখিস যে কারা তোর সঙ্গে ছিল এতদিন ধরে, তোর মা বাবা কীভাবে তোর সঙ্গে লেগেছিল এতদিন ধরে, কিভাবে তোর পিছনে ব্যাকআপ দিয়ে গেছে, ঠিক আছে? মা বাবা তো বলতেই পারতো যে না আমাদের হেল্প করে, এবার তুই কি ফালতু বছরের বছর নষ্ট। তাদেরকে কখনো পুরো জার্নিটাই আমার মা বাবাই সব থেকে বেশি পাশে ছিল, সাপোর্ট করেছে। আমি যে কোনো কাজই করতাম মা বাবা সাপোর্ট করতো, কারণ বিশ্বাস ছিল তাদের যে আমি খারাপ কিছু করবো না, আমি ঠিক পথে এগোবো। হ্যাঁ, তাই মানে ছোটবেলা থেকে এই বিশ্বাসটা আমি অর্জন করতে পেরেছি। এই সমস্ত কথা মানে এইদের কথা কখনো ভুলিস না, কখনো এমন মানে কষ্ট দিস না কাউকে যে তুই ধর আরও ভালো করবি, আরও বড় জায়গায় যাবি, অনেক পয়সা কামাবি, অনেক নাম হবে, কিন্তু সেই সমস্ত মানুষগুলোকে কখনো ভুলে যাস না যারা তোর শুরুর দিকে ছিল। সবসময় মনে রাখিস, আর সবসময় চেষ্টা করিস যে কিছু ফিরিয়ে দেওয়ার সমাজকে, কারণ সমাজের থেকে নিয়েই তো আমরা বড় হই। তো এটা সবসময় চেষ্টা করিস যে কিছু যদি ফিরিয়েও দেওয়া যায়। খুব ভালো লাগলো, আশা করা যায় পরে যেদিন আমরা কথা বলবো, যে এখন দীপের জিভে জড়তা আছে, দীপ প্রথম কথা বলছে ক্যামেরার সামনে, দীপ একটু হয়ে যাচ্ছে, তবে আমি শিওর তুই এখন মেডিকেল কলেজে যাবি। আমরা বলি কলকাতার জল পড়বে তোর পেটে, কলকাতার জল পড়ার পরে আজ থেকে নিশ্চয়ই আবার দেখা হবে। তুই যেহেতু আমারই কমিউনিটিতে ঢুকছিস, তাই নিশ্চয়ই তোর সাথে আমার যোগাযোগ সারা জীবন থাকবে। এরপরে দেখবো যে একটা স্মার্ট দীপ, আমার মধ্যে যে ব্লেজার পরে আছে, আমি আজকে ব্লেজার পরে এসে সুন্দরভাবে কথা বলছে দীপ। আর আমাদের যে বছরে যে ইভেন্ট হয়, জিতবে বাংলা, অক্সিজোম, আমি চাইবো তুই সবসময় থাকিস। নেক্সট ব্যাচের যে ফিনিক্স ব্যাচ থেকে শুরু করে এদেরকে গাইডটা তুই করবি, তোরাই করবি, তাই এদের সঙ্গে থাকিস আর কি। এবং তাদের দাদা হোস, গাইড করিস, এটাই আমার বক্তব্য। খুব ভালো লাগলো দীপ, নিশ্চয়ই আবার দেখা হবে। আর আমার অ্যাকচুয়ালি খুব ভালো লাগলো, মানে তুই যেভাবে উঠে এসেছিস, লড়াই করেছিস, এবং বাংলা মিডিয়ামের ছেলে, গ্রামের ছেলে। তুই পরীক্ষা ইংরাজিতেই দিয়েছিলিস মনে হয়? হ্যাঁ, ইংরেজি। এক্সট্রাঅর্ডিনারি। অল দ্য বেস্ট। ঠিক আছে। থ্যাঙ্কস দাদা।